শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। আলাপ করতে চাই আজকে আমরা অপরাধ বৃত্তান্ত প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে আজকে আলাপে আমাদের সঙ্গে রয়েছেন কাজী ওমর ফয়সাল, প্রভাষক, আইন বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অধ্যাপক ডক্টর রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে সালেউদ্দিন সিফাত, সহমুখপাত্র সদস্য, জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি সেল। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। আজকে একই দিনে আমরা দুটি বড় ঘটনা লক্ষ্য করলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেটি। একটি হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, আরেকটি হচ্ছে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা আয়নাঘর পরিদর্শন করলেন। সেই ঘটনাক্রম নিশ্চয়ই আপনাদের আজকে চোখে পড়েছে। আয়নাঘরের মতো যে বন্দিশালা বা টর্চার সেল যেটি রয়েছে, সেটি দিনের পর দিন মানুষকে আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করে পাশবিক নির্যাতন চালানো। তো এসব গুম খুন এসবের নির্দেশদাতা হিসাবে আমরা জানি যে শেখ হাসিনা এবং তার রেজিমকে আমরা দায়ী করছি, দায়ী করা হচ্ছে। তারা অবশ্যই দায়ী, তাদের বিচার এবং শাস্তি আমরা অবশ্যই চাই। কিন্তু কিছু প্রশ্ন এসে যায় যে যারা এই টর্চার সেলগুলো অপারেট করছিল তাদের কি হবে, আর 6 মাস পর কেন এই পরিদর্শনটি তো আগে কেন সম্ভব হলো না? ডক্টর রুহুল আমিন, আলাপটা শুরু করতে চাই আপনাকে দিয়ে। আপনি দুটো ঘটনার কথা বলছেন, এর সাথে আমি ক্রাইমের একটা খবর দেখলাম যে সেখানে হলো 3,500 কোটি একটা প্রজেক্ট মাত্র 200 কোটি টাকায় সমাপ্ত হচ্ছে। সেটা হলো আপনার প্রজেক্ট, আমি ভুলে গেছি প্রজেক্টটার কি নাম, পল্লী, মানে সম্ভবত বেনারসি পল্লী বা এ সংক্রান্ত। তার মানে 3,300 কোটি টাকা বেশি ছিল সেই প্রজেক্টে। এটা একটা করাপশনের একটা চিত্র। কয়েকদিন আগে তো খবর বললো $238 বিলিয়ন পাচার করা হলো। তো আর এর সাথে এই খবরগুলো আমার কাছে সবচেয়ে অ্যালার্মিং মনে হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলেন, সেই ম্যান্ডেটটা কী ছিল? যে জাতিসংঘের প্রতিবেদনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো 1400 শহীদ হলো ছাত্র যুবা, আর 11,000 আহত আত্মচিৎকার। এবং এর চেয়ে নিষ্ঠুর মর্মন্ত যেটা দিনের পর দিন, বছরের পর বছর, আমি বলবো যুগের পর যুগ যে নির্যাতন ঘটে গেল, তিল তিল করে ইয়াং টকবুকে তরুণদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, আয়নাঘরের নৃশংস নির্যাতন। এ খবর কিন্তু আজকে নতুন না, বা মঙ্গল গ্রহ থেকে এই খবর বাংলাদেশে পৌঁছেনি। এটা ডে 1 থেকেই আমরা জানতাম, মিডিয়াতে আসছে এবং আয়নাঘর থেকে লোকজন চলেও আসছে, অথচ সেটা দেখতে আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যদের লাগলো 6 মাস। আমার কাছে ব্যাপারটা একেবারে ভালো মনে হয়নি, খুবই আশাহত হয়েছে আমি। আর এরপর যেটা হলো জাতিসংঘের প্রতিবেদন, আমাদের যে ডোমেস্টিক ট্রাইব্যুনাল একটা আছে, আইসিটি বিট যেটা আমরা বলছি, এবং একই সাথে আমাদের দেশেও তদন্ত হচ্ছে। আজ পর্যন্ত আমি শুনি নাই যে শহীদদের যে তালিকা করার ঘোষণা ছাত্ররা বলছিল, দাবি ছিল এবং মিছিল ছিল, সোচ্চার ছিল ছাত্রসহ সমস্ত জাতি। কারণ আমার কয়টা মানুষ শহীদ হলো এটা আমাকে আগে জানতে হবে, তারপর না বিচার। সে তালিকা কিন্তু এখনো করা হয়নি। আমি পরশু দেখলাম, মনে হয় জামাত ইসলামের একটা বেসরকারি একটা তালিকা করছে, আর কোনো উদ্যোগ ভালো চোখে পড়েনি। আর সরকারিভাবে তো এটার কোনো ট্রেসে এখনো করা যায়নি। অথচ জাতিসংঘ এত তাড়াতাড়ি, এত নিখুঁত, তাদের রিসার্চ মেথোডোলজি আমি আই হ্যাভ সিন ফ্যান্টাস্টিক, এবং তারা রিপোর্ট একদিন আগে কিন্তু প্রকাশ করেছে। তার মানে তারা সময়ের মানদণ্ডে যদি বিচার করি, তারা সময়ের দ্রুততার দিকেই তার ফোকাস করে জাতিসংঘ, অর্থাৎ একদিন আগে দিতে পেরে সমস্ত জাতিসংঘ ধন্য হয়েছে, বাংলাদেশেও প্রকাশ সাধিত হয়েছে। কাজে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জাতিসংঘ একটা অথেন্টিক রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে 1400 শহীদ এবং 11,000 আহত। অথচ এই রিপোর্ট বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারেনি। আমার মনে করি এই সরকারের জন্য একটা প্রচণ্ড ব্যর্থতা। কাজে মূল ফোকাস যেখানে বিচার, সে বিচার করতে হলে আপনার শহীদের সংখ্যা এবং আহতের সংখ্যা এগুলো লাগবে। আমি যশোরের ছেলে, এবং যশোরের সমন্বয় বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা গতকাল আমার কাছে এসেছিলেন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছি। আমি এক পর্যায়ে আমি খুব আশাহত হয়ে গেলাম যে কেন
কেন ছাত্রদেরকে দুয়ারে দুয়ারে তাদের চিকিৎসার ঘুরতে হবে? এটা তো জাতিরাষ্ট্র বাংলাদেশের দায়িত্ব ছিল, এই সরকারের দায়িত্ব ছিল যে কোথায় আমার কোন ছাত্র আহত হয়ে চিৎকার করছে তাকে আনতে হবে, চিকিৎসা করতে হবে। ছাত্ররা কেন যে ভিক্ষা করছে। এবং আমার খুব একেবারে ভালো লাগে নাই দ্য ইন্টারাকশন বিটুইন আস অ্যান্ড দ্য মিনিস্ট্রি, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। কাজে আপনি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টাকে খুব দরদ দিয়ে দেখার জন্য এই সরকারকে অনুরোধ করব, এবং আমি মনে করব এই সরকার আরও বলিষ্ঠ হওয়া উচিত, আরও মিন করা উচিত, এবং আরও পারঙ্গম এবং এফিশিয়েন্ট ইফেক্টিভ হওয়া উচিত। জি, ফিরবো আবার আপনার কাছে। কাজী ওমর ফয়সাল, আপনার কাছে আসতে চাই। আলাপটা শুরু করেছিলাম আয়নাঘর দিয়ে, তো সেখানে একটু ফোকাসটা করি, তারপর আমরা জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে আলাপ করব। মানে 6 মাস পরে পরিদর্শন, এটি নিয়ে সবাই প্রশ্ন করছে যে এটি কেন আগে করা গেল না, এটি তো প্রশ্ন। এখন এই আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল, যারা এগুলো অপারেট করতো, তাদের আসলে কি হবে সেই প্রশ্নটি তো এসেই যায়। সেই জায়গা থেকে জানতে চাই। এবং আমরা দেখলাম যে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব, তিনি বললেন 700 থেকে 800-র মতো সারা দেশে আয়নাঘরের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং 6 মাসে আমরা মানে 3টির দেখা পেলাম। এখন বাকিগুলোর অবস্থা কি হবে? এখন যে গোপন যে বন্দিশালা বা টর্চার সেল, এগুলো যেন আর ফিরে না আসে এই দেশে, আর কোনো সরকারের সময় বা কোনো সময়, সেজন্য কি করণীয় বলে মনে করেন? আমি প্রথমে শুরু করতে চাই যে এই সরকার কিন্তু প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তা করেছে। এই চিন্তার প্রতিফলন দেখবেন যে এই সরকার ক্ষমতা নেওয়ার খুব কম সময়ের ভিতরে কিন্তু যে আন্তর্জাতিক যে গুম বিষয়ক যে একটা কনভেনশন আছে, এটা কিন্তু র্যাটিফাই করেছে। এটা কিন্তু অনেকদিন কথা হয়ে যাচ্ছিল। আপনি খেয়াল করেন গত 15 বছরের ভিতরে কিন্তু এই জাতিসংঘের বিভিন্ন টিম বাংলাদেশে এসেছে, বিভিন্ন সময় বলেছে আপনাদের গুম হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার বলতো যে আমরা এই বিষয়ে আমাদের দেশীয় আইনে এই অপরাধ বলে কোনো অপরাধ নেই, অথবা বলতো যে তথ্য ঠিকমতো নাই। এবং এটা নিয়ে তো বিভিন্ন রিপোর্টও হয়েছে, আমাদের বিভিন্ন নেগেটিভভাবে বলার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে মানবাধিকার কমিশনের সাবেক যে চেয়ারম্যান ছিলেন ডক্টর মিজানুর রহমান, উনি রিপোর্ট করে বললেন যে এইসব তথ্য সঠিক না, অথবা যথাযথ সত্য নাই। এখন এই পর্যন্ত ঠিক আছে। এরপরও দেখেন যে ওই কনভেনশন এন্ট্রি ইনটু ফোর্স হওয়ার আগেই কিন্তু একটা কমিশন হলো এবং রিপোর্টও করলো। সমস্যা কিন্তু ওইখান থেকে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করে দেখেন, ওই রিপোর্টটা কিন্তু এখনো পাবলিকলি হয়নি। এটা পাবলিকলি কমিশনের রিপোর্ট কেন পাবলিকলি পাওয়া যাবে না? এবং এরপরে কিন্তু এত দীর্ঘসূত্রতা। কমিশনের রিপোর্টটা আমি যেহেতু লেখালেখি করি বিষয়ে, আমি চেষ্টা করেছি সংগ্রহ করার, আমাকে কেউ দিতে পারেনি, বিকজ এটা কনফিডেন্সিয়াল হিসেবে দেখা গিয়েছে। তো এর পরপক্ষিতে এতদিন পরে একটা রিপোর্ট আসলো, একটা ফলো আপ আসলো যে এই আয়নাঘরগুলো কোথায়। এবং 6 মাস কিন্তু অনেক বড় সময়। আপনি বিচার করতে সময় নিতে পারেন, কিন্তু আপনার এভিডেন্স কালেকশনের জন্য কিন্তু আপনার সময়টা কিন্তু নেওয়া উচিত ছিল না, সঙ্গে সঙ্গে এটা শুরু করা উচিত ছিল। এবং এই ক্ষেত্রে সরকার কিন্তু তার যে ম্যান্ডেট যেটা আছে সেই ক্ষেত্রে কিন্তু যথাযথ প্রতিফলন দেখায়নি। তো এই ক্ষেত্রে পরবর্তীতে কি হবে কি না হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এখন আমাদের যে আইনগুলো আছে, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু ক্রাইমটা আগে ছিল না, এখন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে। সেক্ষেত্রে যদি এটাকে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি দেখাতে পারেন, আপনি বিচার করতে পারবেন। কিন্তু এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বাদেও হতে পারে, এবং এই জন্য দরকার আমাদের দেশে টর্চার করার মতো যথেষ্ট উপকরণও লক্ষ্য করলাম। ইলেকট্রিক চেয়ারের উপস্থিতি আমরা লক্ষ্য করলাম আজকে যখন তারা পরিদর্শনে গেলেন, সেটাও তো আমরা দেখলাম। টর্চার এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স দুইটা আলাদা ক্রাইম। টর্চার থেকে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু আরো ভয়াবহ একটা অপরাধ, কারণ আপনি জানেন না যে এই যে ভিকটিমদের কি অবস্থা। আমরা জানি না ইলিয়াস আলী কি হয়েছিল, তার পরিবার জানে না যে কবে তার মৃত্যু দিবস পালন করবে। আমি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স পড়েছিলাম জিনিভাতে। আমার যে প্রফেসর ছিলেন গ্যাব্রিয়েলা সিট্রোনি, উনি ইউএন ওয়ার্কিং গ্রুপের মেম্বার এখন। তো উনি আমাদেরকে পড়াতেন, এগুলো বলতেন, এবং মাঝে মাঝে বাংলাদেশের কথা আসতো। এবং আমি চিন্তা করতাম যে আমার বাংলাদেশ নিয়ে 38 জন বিদেশি স্টুডেন্টের সামনে আমরা হিউমিলিয়েটেড হচ্ছি বিকজ অফ দ্য গভর্নমেন্টস পলিসি। তো এখন যে অবস্থা যেটা আছে, এখন পর্যন্ত টর্চার ইজ ডিফারেন্ট ক্রাইম, আমাদের আলাদা আইন আছে, কিন্তু এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে ক্রিমিনালাইজ করে জেনারেল ক্রাইম হিসেবে এখন কোনো আইন করা হয়নি। কিন্তু যেহেতু বাংলাদেশ যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কনভেনশন যেটা আছে, এ যেহেতু অনুসমর্থন করেছে, সুতরাং বাংলাদেশের খুব দ্রুত এটাকে ডোমেস্টিকেট করে আলাদা আইন করতে হবে, এবং এটাকে বিচার করতে হবে এবং ইনভেস্টিগেট করতে হবে। সো আমি যেটা মনে করি যে এই আজকে যদি কোনো মেসেজ থাকে, সেটা গভর্নমেন্টের জন্য হতে পারে যে এই যে গুমের যে অপরাধটা, এটা সাধারণ আইন হিসেবে দ্রুত অপরাধ করা, নতুন আইন করা, তদদেশ সম্ভব, অধ্যাদেশ করে এগুলোর বিচার শুরু করা।
এবং আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যান, আপনি এক্ষেত্রে কিন্তু হাই লেভেল অফ আপনি যে ক্রিমিনাল যারা আছে অথবা অ্যাকিউজ আছে তাদের আপনি বিচার করতে পারবেন, কিন্তু আপনি জেনারেল যারা অন্যান্যভাবে জড়িত আছে এদের বিচার করার জন্য কিন্তু আলাদা আপনার অন্যটা ক্রাইম আপনার আইনে নিয়ে আসা দরকার, এবং সেই জন্য নতুন আইনটা খুবই জরুরি এবং বাংলাদেশে সরকার এটা করতে বাধ্য। মানে আইনগত ভিত্তি দিয়েই আসলে এই আয়নাঘরের ফিরে আসাকে বন্ধ করা খুব জরুরি হয়ে কারণ পড়েছে ওই কনভেনশনে কিন্তু বিচারের কথা বলা হয়নি, আরো বলা হয়েছে যে প্রিভেনশন। ইন্টারন্যাশনাল ল এর অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে যে গ্যারান্টি অফ নন রিকারেন্স, ডিউটি অফ প্রিভেনশন। এইটা গভর্নমেন্টকে এই আইনের মাধ্যমে যেভাবে সম্ভব সেটা করা উচিত। জি, সালাউদ্দিন সিফাত, আপনার কাছে আসতে চাই আয়নাঘর নিয়ে, মানে আপনাদের অবস্থানটা জানবো। আপনাদের যারা ছাত্রনেতা, যারা এখনকার যারা উপদেষ্টা আসিফ, নাহিদ যারা রয়েছেন, তারা তো ছাত্রনেতা ছিলেন সেই সময়টাতে, যখন তাদেরকেও সেই সময় জুলাই আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছি যে তাদেরকেও আয়নাঘরে রাখা হয়েছে। তারা আজকে সেই স্মৃতির কথা ব্যক্তও করেছেন মিডিয়ার সামনে। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে বিষয়টি সিফাতের কাছে, সেটি হচ্ছে এই যে মানে আমরা দেখলাম একটি হচ্ছে যে এত আয়নাঘরের সংখ্যার কথা বলা হচ্ছে, তারপরও এই 6 মাসের মধ্যে সে মাত্র 3টির খোঁজ পাওয়া গেল, বাকিগুলোর খোঁজ কবে পাওয়া যাবে, পরিদর্শনই কি জরুরি নাকি বিচারটি জরুরি? সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি নাগরিক কমিটির? এই বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শুরু করতে চাচ্ছি আমার সম্মানিত শ্রদ্ধেয় আলোচক, সহ-আলোচক, ওনার সাথে একটু শ্রদ্ধার সাথে দ্বিমত করে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমি মনে করি কেবলমাত্র আইনের মাধ্যমেই যে আপনার এটার রিকারেন্সটাকে আমরা রুখে দিতে পারবো, ব্যাপারটা মোটেও এরকম না। কারণ আপনার সাংবিধানিকভাবে কিন্তু একটা নিয়ম আছেই যে একজন ব্যক্তিকে যদি কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন তুলে নিয়ে যায়, বা তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো কথা নাই, আসলে গ্রেপ্তার করা, তাকে যদি আটক করে বা গ্রেপ্তার করে, তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু আদালতে, থানায় না, আদালতের সামনে কিন্তু তাকে উপস্থাপন করতে হয়। সেই বাধ্যবাধকতা কিন্তু সাংবিধানিকভাবেই রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বিগত 15 বছর ধরে অব্যাহতভাবে আমরা দেখেছি যে গুম হচ্ছে, মানুষজনকে তুলে নিয়ে গিয়ে, এবং 24 ঘন্টা পার হলেই কিন্তু সেটা গুম। আপনি যদি এই পরিসংখ্যান হিসাব করেন তাহলে বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট অ্যাক্টিভিস্টকে, অসংখ্য রাজনৈতিক দলের নেতাকে কিন্তু গুম করা হয়েছিল, যাদেরকে বৃহস্পতিবার দিন তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তী দিন রবিবার কিংবা সোমবারে পরবর্তীতে আদালতে পেশ করা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি ইনাফ যে সেখানে আদালতও কিন্তু সেভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ বা ওই লিগ্যাল জায়গাটা আমরা দেখি নাই, যে আসলে তারা এতদিন কই ছিল। তাদের পরিবার যখন অভিযোগ করেছে যে বৃহস্পতিবার দিন গ্রেপ্তার করা হয়েছে, তাহলে আজকে রবিবার কেন আদালতে পেশ করা হলো? সেখানেও আদালতের কাছ থেকে কোথায় ছিল? এক্স্যাক্টলি, সেখানেও আদালতের কাছ থেকে ওইরকম কোনো আমরা স্ট্যান্স বা অবস্থান কিন্তু আমরা শক্ত অবস্থান আমরা লক্ষ্য করিনি বিগত 15 বছরে। আর যেটা আয়নাঘরের কথা আমরা এই মুহূর্তে বলছি, আয়নাঘরের কথা তো আসলে ইতিপূর্বে প্রেস সচিব সহ অনেকেই বলেছেন, বা 700-800 মতো আয়নাঘর রয়েছে, বা পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু একটা বিস্তৃতি রয়েছে। আমরা আসলে অনেক বেশি সময় ক্ষেপণ হয়ে গেছে বলে আমি মনে করছি। আমাদের ইতিপূর্বে আরও আগেই অভ্যুত্থান পরবর্তী সময়ে এগুলো নিয়ে কাজ করা উচিত ছিল। মায়ের ডাক অসংখ্য বার রাস্তায় দাঁড়িয়েছে, কিন্তু আজকে যেতে পারেনি, সেটাও আমি ক্রিটিক্যালি দেখতে চাই। মায়ের ডাক কেন সেখানে যেতে পারেনি? কারণ মায়ের ডাক তো এই ব্যাপারে অনেক দিন ধরে সরব ভূমিকা পালন করেছে, এবং তারা এর জন্য নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ফলে তাদের সেই রাইটসটা ছিল, একটা রাইটস গ্রুপ হিসেবে তারা সেখানে যাওয়ার, কিন্তু তারা সেখানে যেতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে, সময় ক্ষেপণ হওয়ার কারণে কিন্তু এভিডেন্স বা আলামত নষ্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই কারণে আপনি দেখতে পারবেন যে আয়নাঘরে যে সকল বন্দীরা ছিল, অনেক ভুক্তভোগী কিন্তু এখন মুখ খুলে বলছে যে আজকে আমি আয়নাঘরের যে পিকচারটা দেখলাম সেটা যথেষ্ট হিউম্যানলি মনে হয়েছে এবং ফ্লেক্সিবল মনে হয়েছে, কিন্তু আয়নাঘর আসলে আদতে এতটা হিউম্যানলিও না এবং এতটা ফ্লেক্সিবলও না। তার মানে আয়নাঘর আরও ভয়াবহ। ফলে সময় ক্ষেপণ হওয়ার কারণে কি আয়নাঘরের একটা হিউম্যানলি টাচ দেওয়া গেল কিনা, মানবিক একটা টাচ দেওয়া গেল কিনা, সেই কোশ্চেনটাও কিন্তু ভুক্তভোগীরা রাখছেন। এবং ভুক্তভোগীদের এই যে ধারণা, সেটাকে আমরা অমূলক বলে চালিয়ে দিতে পারবো না, তাদেরটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং এই যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু চরম মেন্টাল একটা ডিস্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে, এবং তাদের মেন্টাল হেলথ নিয়ে আমাদের সরকারের প্রচুর কাজ করা উচিত, তাদেরকে কম্পেনসেট করা উচিত। যেই দিনগুলো তারা ওখানে ছিল, শুধুমাত্র তাদের জন্য না, তাদের পরিবার কিন্তু মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে। একটা সন্তান বলতে পারতো না যে তার বাবা, যখন স্কুলে লিখতে হতো যে তোমার বাবার নাম কি, সে কি তার বাবার নামের আগে মৃত লিখবে নাকি মৃত লিখবে না, এই একটা তারা কনফিউশনের মধ্যে দিয়ে যাওয়া লাগছে, এই একটা ডিস্ট্রেসের মধ্যে তাকে যেতে হয়েছে। একজন স্ত্রী, সে জানতো না তার স্বামী কি জীবিত আছে নাকি মৃত আছে, এবং তাদের পরিবার তারা কি ইনহেরিটেন্স রাইটটা কিভাবে পাবে,
সে কি ইনহেরিটেন্স রাইটের দিকে যাবে, মানে সম্পত্তিকে ভাগ করবে? এই ধরনের নানা সামাজিক, পারিবারিক এবং কি দাম্পত্য নানা ইস্যু কিন্তু অ্যারাইজ করেছিল কেবলমাত্র এই জোরপূর্বক বলপূর্বক যে গুম হয়েছিল সেটার কারণে। ফলে আয়নাঘরের সাথে কেবলমাত্র যে একজন ভুক্তভোগী ব্যাপারটা এরকম না। যাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তিনি যেমন অনেক মেন্টাল ডিস্ট্রেসের মধ্যে দিয়ে গেছেন, তেমনিভাবে যারা পরিবারবর্গ আছেন তাদেরকে কিন্তু অব্যাহতভাবে আইন শৃঙ্খলা বাহিনী হুমকি দিয়ে যেত যে মুখ খোলা যাবে না, মুখ খুললে তোকেও আবার আয়নাঘরে তুলে নিয়ে যাব। ফলে এগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি সরকারের তরফ থেকে, তাদেরকে কিভাবে আমরা কম্পেনসেট করতে পারি, সেই ব্যাপারে আমাদের সরকারের উচিত সিদ্ধান্ত নেওয়া। এত কিছুর পরেও আপনি দেখবেন ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে আয়নাঘরকে নিয়ে মক করা হচ্ছে। বিগত পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসররা এবং তাদের যে সকল সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আয়নাঘরকে নিয়ে মক করা হচ্ছে, হাসি তামাশা করা হচ্ছে। আমি আসলে জানি না যে আসলে তারা কি কোনো রকম তাকে মানুষের কাতারে পড়েন কিনা, যে এরকম ইনহিউম্যানলি একটা বিষয় দেখার পরেও, মানে কোরআন শরীফে একটা আয়াতে বলা আছে যে তারা মানুষ না, তারা তারা শুধু পশু না, পশুর চেয়ে অধম। আমি মনে করি যে আওয়ামী লীগের ক্ষেত্রে, ছাত্রলীগের ক্ষেত্রে, খুনি লীগের ক্ষেত্রে এই পশুর চেয়ে অধম এই শব্দটি ব্যবহার করা ছাড়া আমাদের আসলে আর কোনো গত্যন্তর নাই। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে সিভিল সোসাইটিগুলো কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, তারা যেটা আপনি বলেছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কি হবে, যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে তো আমরা বলছি, যারা সিভিল সোসাইটি হিসেবে ফাংশন করেছে তাদের কি হওয়া উচিত। যেমন আমি একটা আজকে আপনি গাড়িতে আসতে আসতে আমি একটা রিপোর্ট পড়ছিলাম, সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট 2018 সালের। সেখানে আমি তার আগে বলে রাখা ভালো, আজকের তথ্য মতে 2018 সালে 34 জন ব্যক্তি গুমের শিকার হয়েছিলেন। আর সেই বছরে জাতীয় মানবাধিকার কমিশন গুম নিয়ে একটা রিপোর্ট করেছে, মানে তাদের যে বার্ষিক প্রতিবেদন, সেখানে গুম তারা লেখে নাই, বলপূর্বক এরকম কিছু তারা লেখে নাই। তারা সেই চ্যাপ্টারটা শুরু করেছে একটা শব্দ দিয়ে, নিখোঁজ, অ্যাজ ইফ সেখানে কোনো সরকারি বা কোনো রাষ্ট্রীয় কারো পৃষ্ঠপোষকতা নাই। এবং আমি কোট, সেখানে তারা বলছে মিডিয়ার খবর অনুযায়ী 2018 সালেও কতিপয় মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এটা শুনলে কি আপনার মনে হয় যে কেউ জোরপূর্বক এই কাজটা করছে, রাষ্ট্রের কারো এখানে ইন্ধনটা আছে? এবং সেই রিপোর্টই মজার ব্যাপার, সেখানে আবার তারা লিখেছে যে যদিও মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় বর্তমান সরকারের প্রশংসনীয় অর্জন রয়েছে, তথাপি আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের কারণে বর্তমান সরকার ইমেজ সংকটে পড়েছে। এটা তো সেইম। একটা দেশের জাতীয় মানবাধিকার কমিশন তারা কিভাবে এত শেমফুলি একটা সরকারি প্রেস নোটের যে ভাষা, সেই ভাষাটাকে রপ্ত করে এবং সেটাকে মানবাধিকার কমিশনের রিপোর্ট আকারে সে পাবলিশ করে। আমরা কেবলমাত্র পুলিশের কথা বলছি যে পুলিশের মধ্যে যারা এসব কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, কিংবা আর্মির কথা বলছি, আমরা র্যাবের কথা বলছি, কিন্তু আমাদেরকে সিভিল সোসাইটি হিসেবে যারা এখানে ফাংশন করেছে বাংলাদেশে, তারা কি রোলটা প্লে করেছে সেটাকেও রিভিউ করা উচিত এবং তাদেরকেও জবাব দিতে আনা উচিত। যেই সকল সিভিল সোসাইটির লোকজন, যে সকল প্রফেসররা, যে সকল সুশীল সমাজের ব্যক্তিবর্গ, যে সকল একাডেমিক রিসার্চার এই আয়নাঘর নিয়ে কিংবা মানবাধিকার ভায়োলেশন নিয়ে তাদের মুখটুকুও খোলেন নাই, তাদের যে নৈতিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটুকু ফিল আপ করেন নাই, তারা কেন ফ্যাসিস্ট এনেবলার হিসেবে কাজ করেছেন, তাদেরকে রিভিউ করা উচিত। আদারওয়াইজ তারা আগামীর বাংলাদেশে তাদের সুশীলতা প্রদর্শন করার কোনো প্রয়োজন নাই, কোনো অধিকার নাই বলে আমি মনে করছি। বিরতি একটু সময় হয়েছে, যে একটু বিরতি নিয়ে ফিরে আসি, অনেক লম্বা সময় পর বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করার সুযোগ হবে নিশ্চয়ই দর্শক। বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা আলাপ করছি অপরাধ বৃত্তান্ত প্রসঙ্গে। বিরতির পর আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন, আশা করছি বড় পর্দা তাকে দেখতে পাবো। কাউসার হাবিব, এক্সিকিউটিভ মেম্বার, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ। আপনাকে স্বাগত। নিশ্চয়ই কাউসার হাবিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, আপনার কাছে আমি আসবো। তবে তার আগে, জি ওয়ালাইকুম আসসালাম, ডক্টর রুহুল আমিন, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখলাম যে যদি আমরা জাতিসংঘের এই প্রতিবেদনটির কথাই বলি, সেখানে বলা হচ্ছে যে র্যাব এবং এনটিএমসির বিলুপ্তির কথা, সুপারিশ, অনেকগুলো সুপারিশ তারা করেছে, তার মধ্যে এই সুপারিশটি রয়েছে। এখন বিলুপ্তির মধ্যে দিয়ে কি আয়নাঘরের অবসান দেখছেন কিনা, মানে এরপরে কোনো সরকার ক্ষমতায় এসে যদি তাদের অনুগত বাহিনীকে দিয়ে যদি কোনো লোককে তুলে নিয়ে যায়, সেইটার যে যাবে না সেটার গ্যারান্টি বাকি? খুব চমৎকার প্রশ্ন। আসলে যখন আমি দেখলাম যে এই বাহিনীগুলোকে নিষিদ্ধ করার রিকমেন্ড করেছে জাতিসংঘ, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা একটা প্রচণ্ড ঘৃণার বহিঃপ্রকাশ। কারণ এই বাহিনীগুলো দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে বা আয়নাঘরের মতো যে নৃশংস নির্যাতনের যে চিত্র সেগুলো আসলে দেখার মতো না। আমরা ভুলে যেতে চাই, পৃথিবী ভুলে যেতে চাই যে ওই শব্দগুলো, ওই বাহিনী বাংলাদেশ
জাতিরাষ্ট্র এটা ছিল। এবং আপনি যেটা বললেন যে এটার দ্বারা কি অপরাধ সামনে দমন করা সম্ভব হবে কিনা, বন্ধ করা যাবে কিনা, আসলে এটা বন্ধ মানে এই বাহিনী বন্ধ না, নামটা বন্ধ, কিন্তু বাহিনী অন্য কোনো ফর্মে আসবে। এবং এটা আমার মনে হয় জাতিসংঘের প্রচণ্ড একটা প্রশংসনীয় পদক্ষেপ, কারণ এই নামগুলো মুছিয়ে দেওয়া দরকার। যেমন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আমি ইদানিং গত 1-1.5 মাস হলো আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা একটা সন্ত্রাসী সংগঠন বলা ভালো। এবং এরা কেউ রাজনৈতিক ব্যক্তি না, সবাই সন্ত্রাসী, বড় বড় সন্ত্রাসী গডফাদার, ইন্টারন্যাশনাল মাফিয়া চক্রের লিডার মনে হয়, কোনো রাজনৈতিক দল হতে পারে না। আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এটা ফ্যাসিস্ট না, ফ্যাসিস্ট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার কিন্তু একটা এথিক্স আছে, প্রিন্সিপালস আছে, ফান্ডামেন্টালস আছে। এটা কোনো কিছু কিন্তু আওয়ামী লীগ কন্টেন করে না, বা তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স কোনো কিছু আওয়ামী লীগ পজেস করে না। কাজে আওয়ামী লীগ আমার মনে কোনো রাজনৈতিক দলও নয় সে অর্থে। আমার মনে হয় সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে এই যে আয়নাঘর বা জাতিসংঘের প্রতিবেদন, এই সব কিছুর একটা সমাধান বেরিয়ে আসে। জি, কাজী ওমর ফয়সাল, একটু আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে গুমের আজকে প্রেস সচিব বললেন বিকেলে যে গুমের এভিডেন্স হিসাবে এখন যে আয়নাঘরগুলো পরিদর্শন হয়েছে সেগুলো সিলগালা করে দেওয়া হবে, কিন্তু তদন্তের স্বার্থে। কিন্তু 5ই আগস্টের পর এই আয়নাঘরগুলোতে রং করা হয়েছে, মাঝখানে দেয়াল ভেঙে ফেলা হয়েছে, সেই কথাগুলো প্রেস সচিব বললেন, প্লাস্টার করা হয়েছে। মানে ক্রাইম সিনে এত পরিবর্তন আনার পর আলামত কি আর থাকে যা তদন্তের স্বার্থে ব্যবহার করা যাবে? কিছুক্ষণ আগে সিফাত বলছিলেন যে আইন করে হয়, আইনের হয়তো লিমিটেশনের কথা বললেন গুম প্রতিরোধের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে এই আইনটা যদি আগেই করা হতো এই চেঞ্জগুলো হয়তো আসতো না। কারণ এখন যে আমাদের আইনটা, ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা আছে, এটা কিন্তু যে গুমের যারা ভিকটিম আছে এদেরকে বেশ কিছু মাল্টি লেয়ার প্রোটেকশন দেয়। যেমন হচ্ছে যে কোনো গুমের ঘটনায় কিন্তু ইন্টারন্যাশনাল যে বাহিনী, ইন্টারন্যাশনাল যে মানে বিভিন্ন যে তদন্তকারী আছে, ইউএন আছে, সেটা কিন্তু আসতে পারবে। এবং এরকম বেশ কিছু অব্লিগেশন আছে, যেমন বলা হলো যে অব্লিগেশন টু রেপারেশন, ক্ষতিপূরণ দেওয়ার যে অব্লিগেশনটা। গুমের ক্ষেত্রে সব থেকে বড় যে জায়গাটা হয় সেটা হচ্ছে রাইট টু ট্রুথ। একজন ব্যক্তি নিখোঁজ ছিলেন তার ইচ্ছার বাইরে, তার জানার ইচ্ছা আছে তার সাথে কি হয়েছে, তার পরিবারের জানার ইচ্ছা, একটা অধিকার আছে তার সাথে কি হয়েছে। এরকম অনেক কেস আছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, এবং সব থেকে বেশি আছে ইন্টার আমেরিকান কোর্ট অফ হিউম্যান রাইটসে। এবং এরকম অনেক কেস আছে, যেমন একটা কেস আমরা পড়েছিলাম আলমার্সি ভার্সেস ম্যাসেডোনিয়া, যেখানে মানে একটু স্পেসিফিকলি যদি জানি একটু আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এটি তো সিলগালা যদি ফাইন্ড আউট আগেই করা যায় না, তাহলে তো তৎক্ষণাৎ সিলগালা করে ফেলা প্রয়োজন ছিল আলামত সংরক্ষণের সাথে। এবং যে 700 থেকে 800 আয়নাঘরের কথা বলা হচ্ছে সারা দেশ জুড়ে রয়েছে, সেগুলো তো এখনই সিলগালা করে ফেলা দরকার আলামত সংগ্রহের স্বার্থে। কাউন্টার প্রশ্ন আসে যে তারা যে সংখ্যাটা বলতেছে এটার ভিত্তিটা কি, এটা আমাদের জানা দরকার আছে। এবং এই সিলগালা এবং বিভিন্ন এভিডেন্স সম্পর্কে আমাদের কমিশন কি বলেছে, তো এটা আমাদের খুব জানানো জরুরি। এবং আমি মনে করি যে আমাদের এই সরকার তার নিজের ট্রান্সপারেন্সি রক্ষার স্বার্থে কিন্তু রিপোর্টটাকে পাবলিক করা উচিত, যাতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাই। কারণ এক্ষেত্রে এটা কিন্তু শুধু আমাদের অনেক কিউরিওসিটির ইস্যু না, এটা কিন্তু যে ভিকটিম যারা আছে, ভিকটিম বলতে কিন্তু শুধু যাকে গুম করা হয়েছে তার না, তার ফ্যামিলি মেম্বার্স, অনেকে ফ্যামিলি, মানে তার বিচার পাওয়ার ক্ষেত্রে তো এটি মানে এক ধরনের শাস্তির মাত্রা লঘু হতে পারে। সিফাত যেটি বলছিল যে আয়নাঘরকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে সেটি অনেকটাই আসলে মনে হচ্ছে যে এটা ব্যানালাইজ করা বলি আমরা, এটাকে ক্ষুদ্র করা, এটা যে ভয়াবহ একটা জায়গা, হিউম্যানাইজ করার জায়গা। তো যখন এইভাবে উপস্থাপন করা হচ্ছে তখন তো শাস্তির মাত্রা, অপরাধের মাত্রাটাও লঘু বলে উপস্থাপন, পারসেপশন তৈরি হয় এক ধরনের এটা নিয়ে। জি, এটাই আর কি, যে আমি যদি এটাকে পাবলিকলি ওপেন করলাম, যেটাকে দেখা যাচ্ছে এরকম না, এর ফলে তো যারা ভিকটিম আছে এদের তো জাস্টিসের যে রাইট আছে সেটাকে হচ্ছে আঘাত করা হচ্ছে এখানে। আমি একটু পয়েন্ট অফ অর্ডারে ঢুকতে চাই। চমৎকার আলোচনা আপনাদের। এই যে দেয়াল ভেঙে দিয়া বা এটাকে রং করা, আমার মনে হয় যে সবচেয়ে, আমি বারবার বলছি যে অত্যাচারের নিষ্ঠুরতার কদর্য উদাহরণ, কোনো শব্দ দিয়ে কোনো বিশেষণ দেওয়ার যোগ্যতা আমার নাই। আমার মনে হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্টরা যদি আসেন তারও কোনো শব্দ বানাতে পারবে না। তো এমন একটা অপরাধের জায়গাগুলোকে কে, কোন অধিকারে এবং কার ইশারায় এবং কেন এটা বদলে দিল, এতদিন দেরি করা হলো এবং রং করা হলো, দেয়াল দেওয়া হলো, এবং এই প্রশ্ন উত্তর দিতে হবে, এই সরকারকে দিতে হবে, সিস্টেমকে দিতে হবে। কারণ আমরা প্রশ্ন করব, প্রশ্ন করেই যাব। আমি যদি যাব আপনার কাছে এটা বিষয় কথা, যেটা যে আমি যদি অ্যাড করি, এই এভিডেন্স ডিস্ট্রয় করা কিন্তু একটা সেপারেট ক্রাইম, সুতরাং সেই বিষয়টি ক্রাইমটা কে করছে এটা কিন্তু আলাদা ইনভেস্টিগেট হওয়া উচিত।
হ্যাঁ, যে সেই কি প্রশ্নটিও করছে এটা? এসেই যায় সামনে। আমরা একটু কাউসার হাবিবের কাছে যেতে চাই, তিনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন। কাউসার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আয়নাঘর নিয়ে কথা বলছিলাম, সেখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন সেই সময়, এখন যারা উপদেষ্টা আসিফ নাহিদ, তারা সেই সময় আয়নাঘরে তারা বন্দী ছিলেন, সেই স্মৃতি তারা আজকে ব্যক্ত করেছেন। সেই বিষয়ে নিয়ে একটু মন্তব্য আপনারা জানবো। সেই সঙ্গে জুলাই গণহত্যা দ্রুত বিচার হচ্ছে না, এটি নিয়ে বিচারের ধীরগতি নিয়ে অসন্তোষ, ক্ষুব্ধ কিছু অবস্থান ছিল। জাতিসংঘের প্রতিবেদন পাওয়ার পর বিচার কাজে আন্তর্জাতিক বৈশ্বিক সমর্থনটা যুক্ত হলো, তাতে আশা কতটা বাড়লো? কাউসার হাবিব, জানতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে আসলে আপনি যে বিষয়টাতে আলোকপাত করছেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক জনাব নাহিদ ইসলাম ভাই এবং আসিফ মাহমুদ সজীব ভাই সহ যারা এই আয়নাঘরের বন্দী ছিলেন, তারা আজকে স্বচক্ষে দেখেছেন তাদেরকে কোথায় নিয়ে রাখা হয়েছিল। এবং সবচেয়ে আফসোসের জায়গা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ ছিল, তারা কিভাবে গত 6টা মাসে আমাদের এই আয়নাঘরের এভিডেন্সগুলো লোপাট করার সুযোগ পেল। তাদেরকে মূলত প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দালালদেরকে ধরা উচিত এবং তাদেরকে জনসম্মুখে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আয়নাঘরের মতো একটা ঘৃণিত শব্দ বাংলাদেশের ইতিহাসে যেন, শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীতে যেন কোনো স্বৈরশাসকই আর এমন একটি ঘৃণিত শব্দ বা এমন একটি ঘৃণিত জায়গা মানে তার চিন্তাতেও নিয়ে আসতে না পারে। কারণ আপনারা ভালো করে দেখেছেন, আজকে যে ছবিগুলো আমরা সামাজিক মাধ্যমে দেখলাম বা জনগণের সামনে প্রকাশ পেল, সেগুলো গা শিউরে ওঠার মতো। সেই সব ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষকে কীভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। ইব্রাহিম নামে একজন ভদ্রলোক, যিনি বেঁচে আছেন কিনা জানি না, তিনি 1230 দিন আয়না করেছিলেন। মানে একটা 4 থেকে 5 ফিট কুঠুরির মধ্যে একজন মানুষ তার জীবনের 7-8 বছর কাটিয়ে দেওয়া, 12 বছর কাটিয়ে দেওয়া, এর চেয়ে মনে হয় মানব ইতিহাসে জঘন্যতম ঘটনা ঘটে নাই। তো খুনি হাসিনা কতটা পৈশাসিক, কতটা পিছাস হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারত। এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে আপনারা যেটা দেখলেন, যে খুনি হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছিল তার অধীনস্থ বাহিনীদেরকে, সেই অধীনস্থ বাহিনীদের মধ্যে বলা হয়েছিল এই আন্দোলনে যারা নেতৃত্ব দানকারী ছিল, এই আন্দোলনে যারা লিডার আছে, এই আন্দোলনে যারা নেতৃত্বের জায়গায় আছে, তাদেরকে ধরে সরাসরি গুম করার নির্দেশ দেওয়া হয়েছিল। একজন সাইকোপ্যাথ মহিলা বাংলাদেশকে যে গত 17 বছর ধরে যেভাবে জুলুমের মাধ্যমে, যে নির্যাতনের মাধ্যমে নিয়ে গেছে, তার বিচারের জায়গাটা আমরা বরাবরই সোচ্চার ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এবং এই জায়গাতে আসলে প্রশাসনিক যেই দুর্বলতার জায়গাগুলো বা যেই বিচার, আমরা মনে করতেছি বিচার হবে, কিন্তু বিচারের যে প্রক্রিয়াটা, সেটার জন্য আমরা আসলে সরকারকে সময় দিতে চাই। কিন্তু সেই সময়টা আসলে কতটুকু হবে সেটা আমাদের মাননীয় আইন উপদেষ্টা আছেন এবং আমাদের সরকারের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা আছেন, তারা আসলে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য যে আসলে কতদিনের মধ্যে খুনি হাসিনার বিচার করবে এবং খুনি হাসিনার যে পারপেট্ররা ছিল, যে দোষরা ছিল, যারা আসলে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, এই জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে এবং আমাদের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ, তারা আসলে আমাদের জাতির সামনে ক্লিয়ার করবে যে আমরা আসলে কবে তারা আমাদেরকে বিচার দিবে এবং আমাদের শহীদ পরিবারের মুখে কবে হাসি ফোটাবে। জি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর সিফাত আপনার সঙ্গে আলাপ রয়েছে। আমরা একটু জুলাই হত্যাকাণ্ড নিয়ে, গণহত্যা নিয়ে, জাতিসংঘের যে প্রতিবেদন তা নিয়ে বিস্তারিত আলাপ করলে একটা বিরতি নিয়ে ফিরে আসলে আলাপের বাড়তি সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবার ফিরছি আলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আলাপ করছি অপরাধ বৃত্তান্ত প্রসঙ্গে। আমরা একটু সালেউদ্দিন সিফাত আপনার কাছে আসতে চাই। জাতিসংঘের যে প্রতিবেদন আমরা পেলাম, জুলাই গণহত্যায় জড়িতদের যে বিচার, সেটিকে কতটুকু সহজ করতে এটি সহায়তা করবে? জি, আমি সে প্রসঙ্গে আসছি। প্রথমে যেহেতু আমরা মানবাধিকার নিয়ে এতক্ষণ আলাপ করছি, আমাদের কিন্তু খুব বেশি নেই। স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র, সেখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে মানবিক মর্যাদা, এই শব্দটা কিন্তু মানবাধিকার কনসেপ্টের চেয়ে একটু ব্রডার এবং এটা দিয়ে আপনি মানবাধিকারকে নিয়ে আসতে পারবেন এবং এর পাশাপাশি মানবাধিকারের চেয়ে বেশি কিছু আপনি দাবি করছেন আর কি। তো বাংলাদেশের নাগরিকদের জন্য আমরা এই মানবিক মর্যাদা দাবি করছি অনেক দিন ধরে। বাংলাদেশের অসংখ্য চিন্তাশীল বিভিন্ন গোষ্ঠী বারবার দাবি করছে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা পুনরুত্থান হোক। আপনি দেখে থাকবেন যে আওয়ামী লীগ বা এই বাকশালী লীগ যখন কাউকে এরকম খুন করার প্রয়োজন পড়তো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার করার প্রয়োজন পড়তো বা গুমের স্বীকার করার প্রয়োজন পড়তো, সে এটার একটা বৈধতা উৎপাদন করতো আগে। এটার বৈধতা উৎপাদন করতো সামাজিক পরিসরে, সাংস্কৃতিক পরিসরে এবং বুদ্ধিভিত্তিক পরিসরে। তাকে নানাভাবে ট্যাগ দিয়ে তাকে খুনের বৈধতা উৎপাদন করতো। যেমন আপনি দেখবেন যে এই জুলাই অভ্যুত্থানে কিন্তু তেমনটা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের যখন আন্দোলন নেমেছে, তাদেরকে বলেছে রাজাকার ট্যাগ দেওয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু একভাবে কোণঠাসা, মার্জিনালাইজ করা এবং তাদেরকে হত্যা করার বৈধতা উৎপাদন করার চেষ্টা করছিল। কিন্তু যেহেতু তাদের আগের যে রাজনীতি, অপরাজনীতি, সেটা আর আসলে ওয়ার্ক করছিল না, এই অভ্যুত্থানে ছাত্ররা নিজেরা আবার এই স্লোগান দিয়ে নিজেরা রাস্তায় নেমে পড়েছিল। এর মাধ্যমে তারা বেসিক্যালি উৎখাত করেছিল, এই অপরাজনীতিকে উৎখাত করেছিল এবং তার ফলে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পেলাম।
তো আওয়ামী বাকশালী লীগের এই যে একটা রাজনীতি, খুন খারাপি করার একটা রাজনীতি তার আছে, আবার এই খুন খারাপিকে যেভাবে বৈধতা দেওয়া যায় সেখানে একটা রাজনীতিও তার আছে। মানুষকে তারা হোমোস্যাকারে পরিণত করেছিল, যেটাকে বলে উন্মানুষ, বিমানবীকরণ, এটাতে পরিণত করেছিল যাতে তাদেরকে হত্যা করা যায়। আর এই জুলাই অভ্যুত্থান পরবর্তী ওএসসিএচআর এর যে রিপোর্ট, আই থিঙ্ক এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আন্তর্জাতিক পরিসরেও এই ঘটনাগুলো পৌঁছাতে, বিশেষত যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বসে আওয়ামী লীগ এবং আরও বিভিন্ন আন্তর্জাতিক মহল চেষ্টা করছে বাংলাদেশের একটা অদ্ভুত পরিস্থিতি, বাংলাদেশে একটা যে ধরনের পরিস্থিতি আছে সেটাকে কালারাইজ করে বিশ্বে প্রচার করার জন্য, সেই দিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি জাতিসংঘের এই যে রিপোর্টটা এটা অনেক বেশি হেল্প করবে। বিচারের ব্যাপারে আমি যে কথাটা বলবো, যে বিচারের ক্ষেত্রে আসলে অনেক আন্তর্জাতিক মহল কিন্তু এখানে তাকিয়ে আছে যে একটা যদি ভুল পায় তাহলে সে কিন্তু এটা নিয়ে তারা অনেক বেশি নিন্দার জায়গা থেকে তার তৈরি হবে। তো ফলে আমি মনে করি বিচারের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা উচিত। তবে আমি 3টা সাজেশনের কথা আমি বলবো আমার জায়গা থেকে। জি, সংক্ষেপেই বলছি। ফার্স্ট অফ অল, জনগণ এটার সাথে কানেক্টেড ফিল করছে না। মানুষজন কেন বিচারের দাবিতে বারবার রাস্তায় নামছে? কারণ মানুষজন কানেক্টেড ফিল করছে না। আমাদের লিগ্যাল একটা ম্যাক্সিম আছে যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট অলসো বি সিন টু বি ডান। অর্থাৎ জাস্টিস যে হচ্ছে কেবলমাত্র এটা হইলে হবে না, জাস্টিস যে হচ্ছে এটা একটা দৃশ্যমানতা লাগবে। আমাদের এখন এই যে জাস্টিস যে হচ্ছে এটা কোনো দৃশ্যমানতা আমরা দেখতে পাচ্ছি না, কারণ মিডিয়ার কোনো ব্রিফিং নাই। আইসিটি যা করছে তার উচিত প্রত্যেকদিন একটা মিডিয়া ব্রিফ হাজির করা। আবার যে স্কেলে এই গণহত্যাটা ঘটেছে এটা তো পুরো বাংলাদেশব্যাপী গণহত্যাটা ঘটেছে। ফলে রংপুরের একটা লোক কিংবা চিটাগংয়ের একটা লোক সে তো প্রত্যেকদিন ঢাকায় এসে নিজেকে প্রেজেন্ট করবে বা অভিযোগ দায়ের করবে, সেই সুযোগটা তার আসলে হয়ে উঠছে না। ফলে রিজিওনাল অফিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আইসিটি রিজিওনাল অফিসগুলো স্থাপন করা প্রয়োজন। একটু যাই, সময় একেবারে সীমিত। স্যার আপনার কাছে আসি, সেটা হচ্ছে যারা পালিয়ে গিয়েছে, জুলাই গণহত্যার জড়িত যারা রয়েছেন, সেখানে এই রিপোর্টের কারণে জাতিসংঘেও আন্তর্জাতিক বিশ্বের এক ধরনের চাপ অনুভূত হবে কিনা সেই দেশগুলোতে? ফ্যান্টাস্টিক। তার আগে আমি একটু বলি যে স্যার প্রসঙ্গটা থেকে যদি শেষ করি, আমরা সময় খুবই সীমিত আর কি। আচ্ছা কি যেন প্রশ্নটা? স্যার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের আমরা রিপোর্ট পেলাম, সেটা কি ইন্টারন্যাশনালি চাপ তৈরি করবে কিনা যারা যেসব দেশে পালিয়ে গিয়েছে, যারা জুলাই গণহত্যার সঙ্গে যারা এই ধরনের গণহত্যা বা এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যেটা হয় বাংলাদেশে, যেটা হলো কোনো মাত্রায় এটাকে অপরাধ বিজ্ঞান বা ইন্টারন্যাশনাল ল বা ক্রিমিনাল ল এটা নতুন নতুন চ্যাপ্টার করা যাবে। বাংলাদেশ যেটা একটা প্রচণ্ড সুন্দর অসাধারণ একটা ইনপুট বাংলাদেশ দিতে পারবে একাডেমিক লিগ্যাল একাডেমিক ওয়ার্ল্ডে। এখন জাতিসংঘের যে প্রতিবেদন, এটা 3টা জিনিস করছে আমার মতে। প্রথম যেটা হলো শহীদের সংখ্যা। আমরা শহীদের সংখ্যা 1000, কখনো 2000, কখনো 3500ও বলছি। এই যে বিভিন্ন ন্যারেটিভস আমরা দেখছি। তো জাতিসংঘ যে রিসার্চ মেথোডোলজি ইউজ করে এটা করছে, এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড অ্যান্ড ক্রেডিবল স্ট্যান্ডার্ড মেনটেন করে করছে। তার মেথোডোলজিও খুবই একাডেমিকলি সাউন্ড। এবং তারা যে 1400 শহীদের কথা বলছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, তো হয়তো তাদের অনেক সংখ্যা তাদের এর বাইরে বা সতর্কতা তারা বাইরে রাখছে, এই সংখ্যাটা হয়তো 2000 বা 3000 ছাড়িয়ে যেতে পারে। অন্তত 1400 পর্যন্ত যদি পৌঁছে, এবং এটা একটা প্রচণ্ড কনফিডেন্স দিবে। দ্বিতীয়ত, যে কোনো বিচার করার ক্ষেত্রে, যেমন এটা পলিটিক্যাল বিষয়, বিচার করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বড় বড় অনেক দলেরই অনীহা ছিল, এবং তারা কারণ হিসেবে বলছে যদি এরপর আসলে কনফিডেন্স গ্রো করবে, আমি এবং মনোজাগতিক অনেক বেশি আশ্বস্ত থাকবে। সময় একটু সীমিত। ওমর ফয়সাল, ইউনিভার্সাল জুরিসডিকশনের কথা বলা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক তিনি বলছেন যে এটি প্রয়োগ করে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা যারা পালিয়ে গিয়েছেন জুলাই গণহত্যার দায়ে। এখন প্রথম কথাটা, এই রিপোর্ট এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সম্পর্কটাকে এটা একটু বোঝা দরকার। কারণ এই রিপোর্ট যেটা আছে এর এভিডেন্সিয়াল স্ট্যান্ডার্ড কিন্তু ক্রিমিনাল ল স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে আমরা কি বলি রিজনেবল বেসিস টু বিলিভ, এটা খুব লো স্ট্যান্ডার্ডের। সো এটা আপনাকে একটা ধারণা দিবে, কিন্তু এই স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ক্রিমিনাল ফাঁসি দিতে পারবেন না, তো বিচার করতে পারবেন না, এটা একটা বিষয়। এবং তবে একটা জিনিস আমি যেটা মনে করি যে এই রিপোর্টটা এখন এই আইসিটিবিডি বলেন, যেগুলো বলেন, জাস্টিস প্রসেসকে একটা হচ্ছে কনফিডেন্স দিবে, বিকজ এটা ইউএন বলেছে এবং এটাকে ফার্দার ইনভেস্টিগেট করে এটাকে ক্রিমিনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে। পৃথিবীতে অনেক এরকম রেকর্ড আছে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে ইউনিভার্সাল জুরিসডিকশন, এটা কি ইস্যুটা আসবে, এই কথা আমি আগেও বলেছি যে হ্যাঁ, ইট উড ক্যান বি এ ভেরি গুড ওয়ে। কারণ আমরা চিঠি দিচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, তাকে ফেরত, কিন্তু ভারত সাড়া দিচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি তারা সাড়া না দেয়, তখন আমরা কি করতে পারি? আমাদের ইউনিভার্সাল জুরিসডিকশন জিনিসটা কি? এর অর্থ হচ্ছে যে এর আইন যে যে দেশগুলোতে আছে, এটা মূলত পশ্চিমা দেশগুলোতে আছে, এই আইন ফলো করে কোনো যদি এই পারপিটেটররা যদি কোনো দেশে পালিয়ে থাকে পাওয়া যায়, তাকে বিচার করতে পারবে। এইটা এখন ইউএনের কিছু দায়িত্ব আছে এই ক্ষেত্রে। তোমার বাংলাদেশ গভর্নমেন্টকে একটা জিনিস পার্সিউ করা উচিত যে এখানে আপনি রিপোর্টটা যদি দেখেন 124 পেজের, কিছু রেসপন্সিবল পার্সনের নাম লেখা আছে।
এই লিস্টটা ইউএন পাবলিশ করে না এই রিপোর্টে, এটা কনফিডেন্সিয়ালি ইউএন এর কাছে আছে। এখন বাংলাদেশ গভর্নমেন্টকে পারসিউ করতে হবে এই রিপোর্টটা ইউনিভার্সাল জুরিডিকশন যে দেশগুলোতে আছে সারা ওয়ার্ল্ডের, মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউকেতে আছে, এদের কাছে এই রিপোর্টটা সাপ্লাই করা এবং এই এভিডেন্সগুলোকে সাপোর্ট করা, যাতে বলা যে দেখেন এই লোকগুলো এখানে আছে, এদের এগেনস্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস এর অভিযোগ আছে, সো ইউ ক্যান ট্রাই, এবং এটা করতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট মানে আন্তর্জাতিক বিশ্বে আমাদের আরো সরব হতে হবে এই বিষয়টা নিয়ে, বাংলাদেশকে সরব হতে হবে ইউএন কে পারসিউ করার জন্য। এবং আমি মনে করি ইউকে ক্যান বি এ ভেরি গুড ফোরাম, বিকজ অনেকে তো ইউকেতে আছে। আসলে লেগাল মেজার্স আছে, আপনার পলিটিক্যাল মেজার্স খুব ইম্পর্টেন্ট। আজকে শেষ করতে হচ্ছে, সময় একেবারে সীমিত। আমরা কাউসার হাবিবের কাছে একটু ফিরতে চাই। কাউসার হাবিব, আমরা যেহেতু বিচারের কথা বলছিলাম, জাতিসংঘের প্রতিবেদনের কথা বলছিলাম, কিন্তু যারা আসলে যারা আহত হয়েছেন, যারা নিহতদের পরিবার রয়েছে, তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা বিলম্ব হচ্ছে, এরকম দাবিতে আমরা সড়কে নামতে দেখেছি বারবার। সেই জায়গায় ছাত্রনেতা যারা রয়েছেন তারা আশ্বস্তও করেছেন বিভিন্নভাবে, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। কতটুকু স্মুথ হলো যেই সমস্যাগুলো ছিল সেটি জেনে আজকে আয়োজন এবং আলাপ শেষ করবো। কাউসার হাবিব। দেখুন, পতিত আওয়ামী লীগ কিন্তু বসে নেই। আপনারা বারবারই দেখছেন যে আসলে দিল্লি থেকে বসে তাদের যে সুপিরিয়র কমান্ডার বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। আমরা এটা বলবো না যে আসলে জুলাই আন্দোলনে সকল আহতের সুচিকিৎসা নিশ্চিত হয়েছে, হ্যাঁ এটা মোটা দাগে আমরা স্বীকার করি, এবং পাশাপাশি এই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া হচ্ছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারকে প্রেশারাইজ করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, স্বাস্থ্য উপদেষ্টাকে প্রেশারাইজ করা হচ্ছে। কিন্তু যেই ঘটনা বারবার ঘটতেছে, যে আপনারা দেখে থাকবেন যে গত 6 মাসে সরকারকে বিব্রত করার জন্য প্রত্যেকটা দিন কন্টিনিউয়াসলি শাহবাগে আন্দোলন হচ্ছে, যমুনার সামনে আন্দোলন হচ্ছে। এই জায়গাতে আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে দোসররা রয়ে গেছে, তারা এই আহতদেরকে উস্কাচ্ছে, মব তৈরি করার চেষ্টা করতেছে, তাদেরকে নিয়ে অপরাজনীতি করার। আওয়ামী লীগ বাংলাদেশে যে অপরাজনীতি করে গেছে, এখনও করতে চাচ্ছে, এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণে। আমরা আমাদের জায়গা থেকে মোটা দাগে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের পাশাপাশি আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করতে পারবেন তখনই তাদের অপরাজনীতি বন্ধ হবে। তাদেরকে গণহত্যার দায় যখন অভিযুক্ত হয় তাদের বিচার নিশ্চিত করা যাবে, তখন তাদের এই যে আন্দোলনকারীদেরকে উস্কানো, বিভিন্নভাবে আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সরকারকে অস্থিতিশীল করার যে অপতৎপরতা তারা চালাচ্ছে, সেই বিষয়গুলো বন্ধ হবে। এবং প্রশাসনে বসে থাকা আওয়ামী লীগের যে দোসররা, গত 17 বছর ধরে আওয়ামী লীগের যে দোসররা প্রশাসনে বসেছিল, বিশেষত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য খাতে যেসব সিন্ডিকেট বসে আছে, তাদের সদিচ্ছার অভাবের জন্য এই আহতদেরকে সঠিকভাবে সুচিকিৎসা প্রদান করা যাচ্ছে না। এটার দায়ও আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে, পাশাপাশি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট বা ব্যুরোক্রেটের যে সিন্ডিকেট। কাউসার হাবিব, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। তিনজনকে ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়ই সামনের দিনগুলোতে এই বিষয় নিয়ে আলাপ চলতেই থাকবে, আরও আলাপের সুযোগ হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।